তো হ্যালো সবাইকে। দেখো আবার চলে এসেছি। দেখো আমরা আগে দুটো আম, এই দুটো ভিডিও করেছি, এটা হচ্ছে থার্ড পার্ট। তাহলে এটা হচ্ছে পার্ট 3। আগে দুটো ভিডিওতে আমরা 8 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম, আজকে 9 থেকে শুরু করব। তো আজকে যাব আমরা অঙ্ক নাম্বার 9, 11, 10, 9। হুম, কি লেখা আছে দেখো, প্রথমে অঙ্কটা ভালোভাবে বুঝে নেব। দেখো প্রত্যেকটা অঙ্কতে একটা এই চ্যাপ্টার, এই এরকম চ্যাপ্টার গুলোতে প্রত্যেকটা অঙ্কতে একটা গল্প ভাবে আমাদেরকে বোঝাতে চেয়েছে। তো সেই গল্পটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, দিয়ে আমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে। আগে দেখি কি বলতে চেয়েছে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। আগে আমাদের কোশ্চেনে যেটা বলা আছে সেটাকে ছবি আকারে বোঝার চেষ্টা করব। কি বলা আছে দেখো, একটি কৃষি সমবায় সমিতি আছে, আমি শুধু কৃষি লিখছি। তার সদস্য বার্ষিক 4% সরল সুদে, কত, 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে, এই একই জিনিসটা যদি ব্যাংক থেকে করা হয় তাহলে সেইখানে সুদের হার হচ্ছে 7.4%। একজন কৃষক কি করলো, এটা একজন কৃষক ভেবে নাও। এই কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সে ব্যাংকে দেখছে বেশি সুদ লাগছে, সরল সুদের হারটা বেশি, তো সে চলে গিয়েছে কৃষি সমবায় সমিতিতে। তাহলে সেখান থেকে কত টাকা ধার নিল, 5,000 টাকা। তাহলে আমাদেরকে হিসাব করে দেখতে হবে যে তার কত টাকা লাভ হলো এই দুটো ইয়েতে। তাহলে কিছু না, এই ব্যাংকের হিসেবে আমাদের কত টাকা বেরোচ্ছিল এক বছরে, দেখো বছর কথাটা বলা আছে, এখানে লেখা আছে যে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তাহলে কিছু না, আমাদেরকে ব্যাংকের হিসাবে সুদটা বের করব, আর কৃষি সমবায় সমিতির হিসেবে সুদটা বের করব। অবশ্যই যেহেতু এইখানে সরল সুদের হারটা বেশি আছে, তো এইখানে আমি বেশি টাকা পাবো, আর এইখানে আমি কম টাকা পাবো। বলেছে যে কত টাকা তার কত টাকা বেঁচেছে, তাহলে এই টাকাটা থেকে এটা বাদ দেবো। বোঝা গেছে? তাহলে আমি কি করব, আমি আগে কৃষি সমবায় সমিতি থেকে কত টাকা সুদ পাবে সেটা আগে বের করি। তাহলে এই যা যা লিখেছি এটাকে এক সাইডে সরাই। কৃষি, আগে কৃষি সমবায় সমিতির হিসাবটা করে নিচ্ছি। সমবায় সমিতির সদস্যদের কত হারে, 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। 4% সরল সুদে সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। এটা লিখলাম যাতে আমরা বুঝতে পারি যে এখন কিসের হিসেব নিকেশ বের করছি। এখন আমরা বের করছি কৃষি সমবায় সমিতির হিসেব। ঋণ দেয়। ঠিক, তাহলে এই ক্ষেত্রে
আসল, যেটাকে পি দিয়ে দেখাই আমরা, কত? 5,000 টাকা। সময় 1 বছর। আর সরল সুদের হার সমান 4%। তাহলে এই তিনটে জিনিস আমরা, সূত্রটা মনে আছে, এত দুটো আমাদের ক্লাস হয়ে গিয়েছে, আশা করি সূত্র মাথায় ঢুকে গেছে। আই ইকুয়াল টু পি আর টি বলতে পারো বা পিটি আর বলতে পারো, তুমি যেভাবে লিখবে। তাহলে আমি সুদ বের করছি এই সূত্র হিসাবে। সুদ সমান কত হবে? সুদ সমান পি, পি মানে আসল, আসল এই ক্ষেত্রে হচ্ছে কত? 5,000 টাকা। তাহলে 5,000 গণিত আর, আর মানে সরল সুদের হার, যেটা হচ্ছে কত? 4%, গণিত 4 ইন্টু টি, টি মানে হচ্ছে সময়, সময় কত? 1 বছর, পুরোটা বাই 100, এত টাকা। এবার এখানে কাটাকুটি করছে, শূন্য, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, কেটে গেল। পরে কি আছে? পরে আছে, দেখো নিচে কিছু নাই, তাহলে নিচে এখানে কিছু না লিখলেও হবে। উপরে যেটা আছে, উপরে আছে আমাদের 50 গণিত 4, এত টাকা। যেটা গুণ করে কত পাবো? গুণ করে আমরা পাবো 200 টাকা। ব্যাস, সুদ বাবদ তাহলে এত টাকা পাচ্ছি কোথা থেকে? কৃষি সমবায় সমিতি থেকে। এবার একই রকম ভাবে আমাদেরকে ব্যাংকের হিসাব নিকেশ বের করতে হবে। তাহলে এবার বের করবো আমরা ব্যাংক থেকে। ব্যাংক থেকে টাকা ধার করলে ব্যাংক 7.4% হারে, সরল সুদের হারে, মানে এত হারে সরল সুদ দেয়, এত হারে সরল সুদ দেয়। দেখো বোঝানোর জন্য আমি ব্যাংকের যে হিসেবগুলো আছে সেগুলো লালে লিখছি, আর যে সমবায় সমিতির যে হিসেবগুলো ছিল ওটা হলুদে লিখেছি। তাহলে এই ক্ষেত্রে ব্যাংকের হিসেবে আমি যদি আসলটা লিখি, তাহলে ব্যাংকের হিসেবে আসল কত? এই ক্ষেত্রে আসল, এই ক্ষেত্রে আসল সমান 5,000 টাকা। সরল সুদের হার, সরল সুদের হার সমান 7.4%। আর সময় সমান 1 বছরে বের করতে বলেছে, তাই সময়টাও 1 বছর, সময়টা এই ক্ষেত্রেও 1 বছর। ব্যাস, আমি দেখো
ই পেয়ে গিয়েছি, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট পেয়ে গিয়েছি, টি পেয়ে গিয়ে সরি আর পেয়ে গিয়েছি আর টি পেয়ে গিয়েছি, তাহলে সুদের হার সুদটা বের করতে আমাদের কোনো অসুবিধা হওয়া উচিত নয়। তাই এই ক্ষেত্রে এখানে করেছি, ঠিক। এবার তাহলে আমি কি বের করব, এবার আমি বের করব সুদ। তাহলে সুদ সমান পি আর টি বাই 100, পি মানে হচ্ছে 5000, তাহলে পি এর জায়গাতে আমি বসালাম 5000 গুণিত আর হচ্ছে কত, আর হচ্ছে 7.4 গুণিত টি মানে 1 বছর পুরোটা বাই 100, এত টাকা। এখানে কাটাকুটি করব, নিচে একটা শূন্য কাটলাম, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য। পরে কি কি আছে, পরে আছে 50 গুণিত 7.4 আর এক, কোনো সংখ্যাকে একের সাথে আমি যদি এক যদি আছে তো ওটাকে সরাতে পারি, কারণ যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয়, এত টাকা। ব্যাস এবার গুণ করছি। দেখো গুণটা মুখে মুখে করা যাবে কি করে, আমি মুখে মুখেটাও দেখাচ্ছি আর আগে যেভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। নর্মাল গুণ যেভাবে আমরা করি, কি করে করি, 7.4 এরকম করে গুণ করে 4 শূন্য শূন্য 7 শূন্য শূন্য গুণ 5 4 20, 20 শূন্য হাতে 2, 5 7 35 আর হাতে 2 আছে 37। নিচে এই শূন্য এগুলো যোগ করে পেলাম শূন্য, এই দুটো যোগ করে পেলাম আমি শূন্য, এখানে যোগ করে হচ্ছে 7, এখানে 3, ঠিক। আর এখানে যে দশমিক আছে, এই যে দশমিক সংখ্যাটা আছে, দশমিকের এই পাশে একটা সংখ্যা আছে, তাহলে আমাকে দশমিকটাকে এমন জায়গাতে বসাতে হবে যাতে এই পাশে একটা সংখ্যা থাকে। অ্যান্সার কত বেরোচ্ছে, 370.0। আমরা জানি যে দশমিকের পেছনে যদি শূন্য থাকে তাহলে একে আমি কি লিখতে পারি, এই সংখ্যাটাকে আমি লিখতে পারি 370 শুধু, কারণ দশমিকের পরে যদি শূন্য থাকে এটা না লিখলেও হয়। তাহলে এটা কত লিখবো, 370 টাকা। এবার এটা গেল তো সাধারণ গুণ, কিন্তু আমরা যদি তাড়াতাড়ি করতে চাই তাহলে কি করতে পারি, আমরা জানি যে দশমিক যখন থাকে তখন সংখ্যাটা শূন্য দিয়ে যদি গুণ হয়, মানে 7.4 কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটাই দশমিকটা, যেহেতু 10-এ একটা শূন্য আছে তাই এটা কি হবে, এক সাইডে একবার জাম্প করবে, যদি 100 থাকতো তাহলে দুবার জাম্প করতো, তাই এই শূন্যের জন্য এই দশমিকটা সরে গেল, আর 5 দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করে দেবো আমি। তাহলে গুণ করে কি হবে, 5 4 20, 20 শূন্য পেয়েছি দেখো। আচ্ছা এইভাবে আরেকবার করছি, আমি কি বলতে চাইছি, অ্যান্সার দেখো বেরিয়ে গেছে, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাতে চাইছি। তাহলে কি বললাম, এইখানে শূন্য আছে, শূন্যটা এই দশমিকটাকে সরিয়ে দেবে, 5 4 20, 20 শূন্য হাতে 2, 5 7 35, 35 আর 2 যোগ করে 37, ব্যাস এইভাবে তাড়াতাড়ি আমরা হিসাব করতে পারি, এত টাকা। ব্যাস আমি দেখো সুদ পেয়ে গিয়েছি কত, এবার দেখো এই টাকাটা আগের টাকা থেকে, সমবায় সমিতির যে টাকাটা ছিল সেখান থেকে তো বেশি। হ্যাঁ দাদা এই টাকাটাও অনেক বেশি, কত বেশি দেখো, আমি যদি তুলনা করি তো আগে কত ছিল, আগের টাকাটা ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছি আগের টাকাটা ছিল 200 টাকা, আর এখন টাকাটা কত হয়েছে, এখন হয়েছে 370। তাহলে এখানেই তো দেখতে পাচ্ছি যে যদি সমবায় সমিতি থেকে সে টাকাটা নেয় তাহলে তার 170 টাকা লাভ হবে, এটাই আমাকে লিখতে হবে অ্যান্সার হিসেবে। তাহলে উত্তরে আমি কি লিখবো, সুতরাং তাহলে বোঝা গেছে কি বলছি আমি, যে দু জায়গার আমি সুদ বের করেছি, সেই দুটো সুদ আমি লাস্টের বেলায় বিয়োগ করে দেবো, আমি মেন অ্যান্সারটা পেয়ে যাবো। সমবায় সমিতি থেকে, সমবায় সমিতি থেকে সমিতির সদস্য হিসেবে নিলে, মানে সদস্যকেই 4% দিচ্ছে, আমি শুধু লিখছি সমবায় সমিতি থেকে ঋণ নিলে
সুদ বাবদ বাঁচবে সমান, দুটোর মধ্যে বেশি কোনটা, ব্যাংকের 370 বিয়োগ, আর এখানে কত ছিল দেখো 200 টাকা, কত ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছি 200 টাকা, তাহলে এখানে লিখবো বিয়োগ 200, এত টাকা বেঁচেছে, বিয়োগ করে পাচ্ছি 170 টাকা, আমার উত্তর পেয়ে গেল। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। বেশ, 9 দাগের অঙ্ক এখানে আমাদের শেষ হলো। এবারে যাচ্ছি আমরা 10 দাগের অঙ্ক। এইটা আগের দিনই বলেছিলাম মনে হয়, তাও একবার দেখে নাও কি। সরল সুদে কি বলে, সরল সুদে বলে নাকি যে প্রিন্সিপাল মানে আসলটা দাঁড়িয়ে থাকবে, আসল চেঞ্জ হবে না, সময় হিসাবে কে চেঞ্জ হবে, ইন্টারেস্ট মানে সুদটা চেঞ্জ হবে। এটা সরল সুদে, কিন্তু আমরা পরে আবার পড়বো চক্রবৃদ্ধি সুদ বলে একটা চ্যাপ্টার হয়, সেইখানে এই যে আসলটা, এই যে মূলধনটা, এই মূলধনটাও টাইম টু টাইম বাড়ে, ঠিক আছে। তাহলে কি লেখা আছে দেখো, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে সরল সুদ কি বলছে, যে আমি এখানে বসে থাকি আর চিল করি, আর সুদ বলছে যে এখন টাইম হয়ে গেছে আমার চলার, ঠিক আছে। এটা পড়তে পারছো না আশা করছি, এই যে দেখো, তাহলে কি বলছে, টাইম হয়ে গেছে আমার চলার। নেক্সট 10 দাগের অঙ্কে, 10 দাগের অঙ্কটা দেখো খুবই সোজা, কিন্তু এখানে আমাদেরকে বিভিন্ন জিনিসের একক চেঞ্জ করতে হবে। যেমন দেখো, আমরা সবকিছু যদি টাকাতে হিসেব করছি তো সব কটাকে টাকাতে রাখবো, আমরা যে একটা টাকাতে রাখলাম, একটা পয়সায় রাখলাম, তাহলে হিসেবগুলো গন্ডগোল হয়ে যাবে, ওটা একটা জিনিস। আর আমরা সময়টা বলেছি যে সবসময় বছরে রাখতে হবে, এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। কি বলেছে অঙ্কটা একবার পড়ি। অঙ্কটাতে বলেছে যে যদি 292 টাকার একদিনে সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার কত হিসাব করে লিখি। তাহলে আমাকে বের করতে হবে টি বাই 100, যে সূত্র হয় পি ইন্টু আর ইন্টু টি বাই 100, আই ইকুয়াল টু পি ইন্টু আর বাই ইন্টু টি বাই 100। এর মধ্যে কি কি দেওয়া আছে একবার দেখে নাও। দেখো সুদটা দেওয়া আছে, সুদ কত এখানে, আবার পড়ছি যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, তাহলে সুদ বলেছে 5 পয়সা, 5 পয়সা, আর কত টাকার সুদ, আসল কত, 292 টাকা, তাহলে আসল হচ্ছে 292 টাকা। এখন দেখো অঙ্কটা বোঝাচ্ছে, এখনো করিনি, এখন শুধু অঙ্কটার ক্যালকুলেশনের দিকে না দেখে তোমরা বোঝো যে কি বলতে চাইছি। আর টি এটাই বের করতে হবে, সরি আর এটাই বের করতে হবে আমাদেরকে, এই আর এর ভ্যালুটাই বের করতে হবে। আর টিটা আমাদেরকে দেয়া আছে কত, একদিন। এখানে দাদা তাহলে তো কোথাও কোনো গন্ডগোল নাই, সবকিছু সুন্দর করে দেওয়া আছে, আর একটা আমি ধরে নেবো, ব্যাস পেয়ে যাব। কিন্তু না, দেখো আমাকে এখানে যে সুদটা দিয়েছে সেটা পয়সায় দিয়েছে, আর যে আসলটা আছে ওটা টাকায় আছে, তো আমাকে এইটাকে আগে পয়সা থেকে টাকায় চেঞ্জ করতে হবে। তাহলে বলো, পয়সা তার উপরে টাকা হয়, টাকা আর পয়সার মধ্যে সম্পর্ক কত, 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এদের মধ্যে সম্পর্ক 100। আমি পয়সা থেকে যখন টাকায় যাচ্ছি তখন উপরে উঠছি, উপরে উঠলে কি হয়, উপরে উঠলে ভাগ হয়, তাহলে 5 পয়সা থেকে আমি যখন টাকায় যাব তখন 100 দিয়ে ভাগ হবে, এত টাকা হয়ে গেল, ব্যাস। তাহলে আমাকে আয় মানে সুদটাকে টাকায় চেঞ্জ করতে হবে, প্রথম কাজ হয়ে গেল। আর দেখো সময়টা আমার দিনে দিয়েছে, এটাকে আমাকে কিসে চেঞ্জ করতে হবে, এটাকে আমাকে বছরে চেঞ্জ করতে হবে। আবার একই জিনিস দেখো, দিন আর বছরের মধ্যে সম্পর্ক কত, 365, আমি দিন থেকে বছরে উপরে উঠছি তাই ভাগ হবে, তাহলে 1কে আমি ভাগ করব 365 দিয়ে, এত বছর। ব্যাস, এই কটা, এইটা যদি তুমি বুঝতে পেরেছো তাহলে অঙ্কটা খুবই সোজা। এবার তাহলে অঙ্ক করছি। এই যে জিনিসটা আছে, জিনিসগুলো যা বললাম এগুলোকে এক সাইডে আগে রাখি। টাকার দাগটা উড়ে গেছে। হুম,
তাহলে এই ক্ষেত্রে আসল কত? আসল সমান 292 টাকা। আর সময় কত? সময় হচ্ছে একদিন। এটাই বললাম, দিনটা আমাদেরকে বছরে চেঞ্জ করতে হবে। তাহলে দিনকে বছরে নিয়ে যাওয়ার জন্য আমি উপরে উঠছি, ভাগ করব, আর দিন আর বছরের মধ্যে সম্পর্ক 365। তাই 1 কে আমি 365 দিয়ে ভাগ করব। এত বছর। ব্যাস, আমার সময়টার হিসাব হয়ে গেল, আসল হয়ে গিয়েছে। আর কি? সুদ কত? সুদ সমান 5 পয়সা। 5 পয়সাকে আমাকে টাকায় চেঞ্জ করতে হবে। তো পয়সা থেকে টাকায় উপরে উঠছি, তাই ভাগ হবে। পয়সা আর টাকার মধ্যে সম্পর্ক হচ্ছে 100, তাই 100 দিয়ে ভাগ করলাম, এত টাকা। এবার এখানে একটা জিনিস মিসিং আছে, যেটা হচ্ছে সরল সুদের হার। তাহলে ধরে নিচ্ছি, ধরি সরল সুদের হার সমান কত বলো? নর্মালি কি ধরি আমরা? সুদের হার সমান, এবার দেখো এখানে আমি যা যা বলার বলে দিয়েছি, এবার হিসেব তোমরা নিজে থেকে বের করার চেষ্টা করো। দিয়ে শেষে মানে ওরকম করলে তোমাদের নিজের কনফিডেন্ট বাড়বে যে না, আমি অঙ্কটা পারছি। দিয়ে এই আমার এখানে আমি যখন বুঝে নেব, তখন তুমি মিলিয়ে দেখবে যে সব ঠিক আছে কিনা। তাহলে তোমারও ভালো লাগবে যে না, তুমি অঙ্ক পারছো। তাহলে ধরি সরল সুদের হার কত সমান R%। আমার যা যা দরকার ছিল, 4টে জিনিস দরকার ছিল, আমি 4টে জিনিসই এখানে লিখে নিয়েছি। এবার I = PRT/100 বা I = PTR/100, যা বলবা সূত্রতে, ওখানে আমি মানটা বসাবো। ঠিক আছে? এদিকে আই আছে, তাহলে আমি কি লিখবো? প্রশ্ন অনুসারে, মানে কোশ্চেন হিসেবে। আমি তো নিজের ইচ্ছা মতো লিখছি না, আমি এটা কোশ্চেনে যা যা আমার দেওয়া আছে সেই হিসাবে আমি লিখছি। তাই আমি কি লিখবো? প্রশ্ন অনুসারে I = PTR/100। আই মানে সুদ। সুদ কত? সুদ হচ্ছে 5/100, যেটা 5 পয়সা ছিল, এত টাকা, সমান ই মানে হচ্ছে আসল। আচ্ছা, সূত্রটা পাশে আমি যদি লিখি, I = PRT/100, তাহলে আই হচ্ছে কত? 5 পয়সা, যেটাকে আমি টাকায় চেঞ্জ করেছি, তাই 5/100 হলো। তারপরে পি মানে হচ্ছে আসল। আসল এখানে কত? আসল হচ্ছে 292 টাকা, গণিত। আর আমি জানি না, আর আমি ধরেছি, তাহলে আর লিখবো, গণিত টি। সময় কত? সময় দেখো একদিন দেওয়া ছিল, ওটাকে আমি বছরে চেঞ্জ করেছি, তো 1/365, পুরোটা বাই 100। এবার এখানে দেখো, আমি এপাশে কাটাকুটি করতে পারি কি করে? দেখো, 5, 5 একে 5, 5×20 100, আর এখানে 100 আর 100 কাটা যেত, তাহলে ওইভাবে করছি, ওটাই সুবিধা। এখানে 100 আর এদিকে 100 কেটে গেল, পরে কি আছে? পরে আছে বা 5 সমান 292 গণিত আর গণিত 1/365। কি করলাম এখানে আমি? এই দেখো, নিচের কিছু এই দুটো তো নাই, তাহলে দুটো সরে গেলে এইটাই থাকবে, উপরে যেটা আছে এটা সমান এইটা, ওটাই লিখেছি আমি। তারপরে বা, এবার দেখো, আমরা যখনই যে কোনো জিনিসের মান বের করি না সমীকরণে, তাকে আমরা বাঁ দিকে রাখার চেষ্টা করি। তাহলে আমি এখানে কার মান বের করছি? এখানে আমি আর এর মান বের করছি। তো যার মান বের করবো তাকে আমি বাঁ দিকে রাখবো। তো এই পুরো সমীকরণটাকে ঘুরিয়ে লিখি আমি। যদি ঘুরিয়ে লেখা হয় সমীকরণটাকে, তাহলে কি বেরোবে? ওই দিকের সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি। দেখো, ওখানে কাটা যেত, কিন্তু আমি বোঝানোর জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি। তোমরা যখন করবে তখন 1 লাইনে বা 2 লাইনে তোমরা যে হিসেবগুলো হয় সেগুলো করতে পারো, কিন্তু এখন আমি বোঝাচ্ছি বলে এত আমি জিনিসগুলো বাড়িয়ে বাড়িয়ে বোঝাচ্ছি, করছি আর কি। এবার দেখো, এই যে সংখ্যাটা আছে এটা আছে উপরে, আর এই যে সংখ্যাটা আছে নিচে। আমরা জানি কাটাকুটি উপর আর নিচের সাথেই হয়। তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে আমি কাটবো কি করে, দেখে নিচ্ছি। দেখো, এখানে এই যে সংখ্যা দুটো কাটাকুটি হচ্ছে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা, এই দুটো কাটাকুটির হিসেবটা দেখো, তোমাদেরকে আগে একটা কোশ্চেন আমি বুঝিয়ে দিয়েছি। এই সংখ্যাটাকে পাশে বোঝানোর জন্য আমি লিখছি কি আছে,
এইটাকে আর এই দুটো সংখ্যাকে আমি এক পাশে লিখছি, 8টাকে পাশে রাখছি। তাহলে কি লিখবো? 2 292 ইন্টু 1/365। দেখো আমরা কি দেখি, প্রথম কথা তো বিভাজ্যতার নিয়মে আমরা চেক করতে পারি যে কোন সংখ্যা কত দিয়ে ভাগ যাবে। যেমন যদি 2 এর নিয়ম পড়ি, তো 2 এর নিয়ম কি শেষে জোড় সংখ্যা বা শূন্য থাকতে হবে, এটা 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে না, তাহলে 2 এর নিয়ম তো কাজ করছে না। 3 এর নিয়ম দেখছি, 3 এর নিয়ম কি এই কটা সব কটা যোগ যদি করি, তাহলে 3 6 9, 9 আর 5 যোগ করে 14, 14 3 দিয়ে যায় না, তাই এই সংখ্যাটাও 3 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে চেক করে লাভ নাই। 4 দিয়ে দেখছি, যেহেতু 2 দিয়ে যাচ্ছে না, 4 দিয়েও যাবে না। 5 দিয়ে, এই সংখ্যাটা শেষে 5, শেষে 5 বা শূন্য থাকলে তাহলে সেই সংখ্যাটা 5 দিয়ে যায়, এটা 5 দিয়েও যাচ্ছে না। তাহলে এইরকম করে করে যদি আমরা দেখছি যে আর সেইভাবে বিভাজ্যতার নিয়মে আমরা কাটাকুটি করতে পারছি না, তাহলে কি করি, তাহলে দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট, ছোট হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে পাশে আমরা ভেঙে নেব। তাহলে কি আছে? 292, এটাকে 2 দিয়ে ভাগ করছি, 2 একে 2। দেখো ভাগটা আমি মনে মনে করছি, আমি পারছি, তোমাদের যদি মনে হয় যে না আমি ভাগটা পারছি না, তাহলে সেটা তোমরা পাশে করতে পারো। 2 একে 2, এইখানে 2 4 8 আর 1 2 2 6 12। এটা দেখো আবার শেষে যেহেতু জোড় সংখ্যা আছে, তাই এটাকে আবার 2 দিয়ে করব। 7 দুগুণে 14, 3। এবার এই যে সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা, এই সংখ্যা দিয়ে এটাকে আর ভাঙা যাবে না। তাহলে দেখো হিসেব মতো এই সংখ্যা দিয়ে এটাকে কাটা যেতে পারে। আর যদি হিসেব করে আমরা দেখি 5 দিয়ে যেতে যাবে, কি করে বুঝলাম? শেষে 3 আছে, আর 3 5 15 হয়, যার শেষেও 5 থাকে। তাহলে এইভাবে আমরা হিসেব লাগিয়ে বুঝতে পারি যে কত দিয়ে কাটা যেতে পারে। আচ্ছা একে আগে এখানে কেটে দেখিয়ে দিই। তাহলে এখানে কাটাকুটি যদি আমি করি, একে আমি কত দিয়ে? 73 দিয়ে কাটছি, 73 5-এ যাবে, এটা কত দিয়ে? 73 4-এ গেল, তাহলে কত? 4 আর 5 পড়ে থাকলো। তাহলে এখানে বোঝা গেছে যে কিভাবে করলাম। এটাকে এই পাশেই রাখি, বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে কি করছি, এখানে লিখছি আমি বা, এই সংখ্যাটা 4 দিয়ে আর এই সংখ্যাটা 5 দিয়ে। পরে কি আছে? পরে আছে 4 গণিত, পরে আছে 4 গণিত আর ইন্টু 1/5 সমান 5। বা আমি মান কার বের করছি আরেকবার মনে করাচ্ছি, আমরা মান বের করছি এই আর এর। তাহলে আর কে রেখে এই দুটো সংখ্যাকে ওইদিকে পাঠাতে হবে। আগে তাহলে সাজিয়ে নিই, আমি আর কে সামনে রাখলাম, গণিত 4/5 করলাম। কি করলে দাদা এখানে বুঝতে পারলাম না, এখানে এই 4টাকে আমি উপরে লিখেছি আর এই আরটাকে সামনে নিয়ে চলে এসেছি, বাকি আর কোনো চেঞ্জ করিনি, ইকুয়াল টু 5। তারপরে এই যে সংখ্যাটা আছে, এই নাম্বারটা 4/5, এই সংখ্যাটা এদিকে হচ্ছে গুণ, ওই পাশে গেলে হবে ভাগ। তাহলে আমরা জানি যে সংখ্যা, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙেই দেখাই। তাহলে কি, বা আর ইকুয়াল টু 5 ভাজিত 4/5। আর আমরা জানি যে ভগ্নাংশে যদি এরকম করে ভাগ থাকে, তাহলে ভগ্নাংশের নিচে যেটা আছে ওটাকে উপরে নিয়ে এসে, আর উপরে যেটা আছে সেটাকে নিচে নিয়ে গিয়ে এইটাকে গুণ চিহ্ন করে দিতে পারি আমরা। তাহলে কি বলতে চাইছি, এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি বা আর সমান 5 গণিত 5/4। কি করে হলো? দেখো নিচে 5 ছিল, আমি 5টাকে উপরে নিয়ে চলে এলাম, আর উপরে 4 ছিল, 4টাকে আমি নিচে নিয়ে গেলাম, তাহলে এই দিকে আমি জিনিসটাকে উল্টিয়ে দিয়েছি। আর এইখানে চেঞ্জ করার জন্য এই যে ভাগ চিহ্ন ছিল, ভাগটাকে গুণ করে দিয়েছি। তাহলে ভগ্নাংশের ভাগ এইভাবেই হয়, সংখ্যাটাকে উল্টিয়ে দিয়ে। তোমরা যদি চাও এই লাইনটা স্কিপ করে যেতেই পারো, আমি এখানে বুঝিয়েছি বলে এই লাইনটা লিখেছি। তারপরে এবার দেখো নিচের সাথে কাটাকুটি হবে না, তাহলে গুণ হবে, 5 আর 5 গুণ করে 25 হয়ে গেল। তাহলে আর সমান 25/4। তাহলে এখানে লিখছি বা আর সমান 25/4, যেটা আমাদের দাঁড়াবে কত, যেটা দাঁড়াবে যদি ইয়েতে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রকাশ করি মিশ্র ভগ্নাংশে। 4 দিয়ে 4 6 24, আর এখানে 1 নামলো, তাহলে যেটা ভাগ শেষ সেটাকে সামনে রাখি। তাহলে আর সমান 6 পূর্ণ 1/1 4। কি করলাম, এখানে যেটা ভাগ ফল তাকে রেখেছি সামনে, যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে, আর যেটা ভাগ শেষ সেটাকে এখানে রেখেছি। ব্যাস, আমাদের অঙ্ক বেরিয়ে গেল। সরল সুদের হার কত? তাহলে লিখবো কি, বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক
সুদের হার সমান 6.14%। ব্যাস, আমার অঙ্ক এখানেই হলো শেষ। আশা করি অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। দশের অঙ্কটা এখানে হলো শেষ। এবার আসছি 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা কি আছে, বার্ষিক 8% হার সুদে, সরল সুদে কত বছরে 6,000 টাকার সুদ এত টাকা হবে হিসাব করে লিখি। তাহলে এখানেও তাই, এই অঙ্কটা দেখো খুব সোজা। আমি একটু বলে দিচ্ছি যে এখানে সবই দেওয়া আছে, শুধু সুদের কত বছরে, তাহলে সময়টা বের করতে বলেছে, বাকি সবই দেওয়া আছে। এটা নিজে থেকে একবার করার চেষ্টা করো। এখানে সময়টা দেওয়া নেই, তাহলে সময় আমি একটা টি ধরে নেব। বেশ, আমি পাশে একবার রাফে করে দেখাই যে অঙ্কটা কিভাবে হতে পারে। আমি লিখছি, সূত্র কি, আই ইকুয়াল টু ই আর টি বাই 100। ঠিক, এখানে দেখো আয়ের মান কত, সুদের মান কত, সুদ হচ্ছে দেখো দেওয়া আছে টাকার সুদ এত টাকা, তাহলে সুদ হচ্ছে 168। কত টাকার, তাহলে পি কত, 600 টাকা। আর এখানে 8%, টাইমটা আমরা জানি না। এবার আমরা সমীকরণ বানিয়ে এটাকে সলভ করতে পারি। তাহলে একবার সমীকরণটা বানাচ্ছি আর অঙ্কটা করছি। কি কি দেওয়া আছে দেখো। তাহলে এই ক্ষেত্রে আগে ধরে নি কি কি দেওয়া নেই, ওটা ধরে নি। ধরি সময় সমান টি বছর, আর দেওয়া আছে আসল সমান কত, 600 টাকা। সুদ, যেটাকে আই দিয়ে লিখি আমরা, সুদ সমান 168 টাকা। এবং সরল সুদের হার, এবং সরল সুদের হার সমান 8%। ব্যাস, এবার মানগুলো আমরা বসাবো সমীকরণ বানিয়ে, ব্যাস আমাদের অঙ্ক ওখানেই শেষ। তাহলে লিখবো প্রশ্নানুসারে, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আয়ের জায়গাতে হচ্ছে 168 সমান পি মানে আসলের জায়গাতে হচ্ছে 600 টাকা, 600 গণিত টি, টি এর আর এর মান হচ্ছে 8%, আর টি সময়টাই আমি টি ধরেছি পুরোটা বাই 100। দেখো, আবার মনে করাচ্ছি যে আমরা যার মান বের করি তাকে আমরা, এর মান বের করছি তাকে আমরা বাঁ দিকে রাখার চেষ্টা করব। তাহলে কি লিখবো, এটাকে উল্টিয়ে দিই। তাহলে লিখবো আমি বা 600 গণিত 8 গণিত টি বাই 100 সমান 168। দেখো, তুমি যখন অঙ্ক করবে তখন এই যে লাইনটা আমি করেছি না, তোমরা চেষ্টা করবে যে প্রথম থেকে এই লাইন থেকে শুরু করতে, যে কারণ তোমাদের মাথায় চলবে যে হ্যাঁ আমরা টি এর মান বের করছি, তো যেই দিকে যার মান বের করছি সেটা আছে তাকে আমরা এই পাশেই রাখবো। আমি এখানে করছি যে প্রথমে আগে আমি ফর্মুলা হিসেবে লিখে নিচ্ছি, দিয়ে আমি সাজাচ্ছি। কিন্তু তোমরা যখন অঙ্ক করবে তখন চেষ্টা করবে যে যার মান বের করছি তাকে বাঁ দিকে রেখেই অঙ্কটা শুরু করতে। আচ্ছা দাদা, আমি যদি এইভাবে করি যে প্রথমে এইভাবে সাজাই তারপর এরকম করি, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম করলে এই লাইনটা আগে যদি করে ফেলি তাহলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। বা এবার কি করব, যার মান বের করছি তাকে আমি রাখবো। আচ্ছা, কাটাকুটি হবে তো, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে গেল। পরে কি আছে, পরে আছে 6 গণিত 8 গণিত টি ইকুয়াল টু 168। বা এখানে এই যে
দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা এদিকে গুণ হচ্ছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে ওইদিকে আমি যদি নিয়ে যাই, পড়ে আছে দেখো এই দুটোকে আমি ওইদিকে নিয়ে ওইদিকে পাঠিয়ে দিয়েছি, পড়ে আছে শুধু টি। তাহলে টি সমান আগে থেকে ছিল 168, আর যে দুটো সংখ্যা ভাগ হলো সেটা হচ্ছে 6 গণিত 8। এবার এখানে কাটাকুটি হবে। তো সংখ্যাটাকে আমি যদি প্রথমে 6 দিয়ে দেখছি, 6 দেখো বিভাজ্যতার নিয়ম কি, 6 বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি সংখ্যাটা 2 আর 3 দিয়ে যায় তাহলে সেটা 6 দিয়ে যাবে। শেষে দেখো জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে তো এই সংখ্যাটা যাচ্ছে। আর তিনটে সংখ্যার যোগফল কত? 1 6 7, 7 আর 8 যোগ করে 15, 15 3 দিয়ে যায়, তাই এই সংখ্যাটাও 3 দিয়ে যাবে, মানে এই সংখ্যা পুরো সংখ্যাটা 6 দিয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে এটাকে 6 দিয়ে, 6 কে 6, একে 6 দিয়ে কাটছি, 6 দুগুণে 12, কাটা মানে ভাগ করা, আমি মনে মনে 6 দিয়ে ভাগ করছি, 6 দুগুণে 12 আর 6 8 48। এটাকে আবার আমি 2 দিয়ে, আচ্ছা ডাইরেক্ট দেখো এই সংখ্যাটা 4 দিয়ে যায়, তাহলে একবার 4 দিয়ে করছি, 4 দুগুণে 8, 4 7 28। তাহলে আমার উত্তর কত বেরোচ্ছে? আমার উত্তর বেরোচ্ছে বা টি সমান 7/2, যেটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি লিখতে পারি, বা টি সমান 3/1/2। কি করে করলাম, 7 কে আমি 2 দিয়ে ভাগ করেছি, ভাগ ফল বেরিয়েছে 3 আর ভাগশেষ বেরিয়েছে 1। এত দূর বোঝা গেছে আশা করি। তাহলে আমার উত্তর তো বেরিয়ে গেল, টি এর মান কত, টি এর মান হচ্ছে 3/1/2। তাহলে অ্যান্সার আমি কি লিখবো, অ্যান্সারে আমি লিখবো যে সুতরাং 3/1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। ব্যাস, এই অঙ্কটা আমাদের এখানে হলো শেষ। এবার দেখো 12 দাগের অঙ্কটা। তো দেখো 12 দাগের অঙ্ক কি বলতে চেয়েছে একবার পড়ে বোঝার চেষ্টা করি। কি লেখা আছে দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকাটা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। আগে অঙ্ক হিসাবে যদি বলি, তাহলে অঙ্ক হিসাবে এখানে আমাদের সরল সুদের হার বলে দিয়েছে, আমাকে আসলটা বলে দিয়েছে, আর কিছু বছর পরে সুদ আসল বাবদ এত টাকা আমরা পেয়েছি, এই তিনটে জিনিস বলা আছে। আগে অঙ্কটা বুঝি কি বলেছে। উদাহরণ নেব, রাহুল বলে একটা ছেলে আছে, সেই ছেলের একটা গল্প শুনে বা সেই কোশ্চেনটা বোঝার চেষ্টা করব। কি লেখা আছে দেখো, যে রাহুল বলে একজন ছেলে আছে, ও একটা ব্যাংকে টাকা রেখেছে, কত টাকা, 800 টাকা রেখেছে, ঠিক আছে। তারপরে তার ব্যাংকে এসে গেল, ব্যাংকে গিয়ে লোকটা তাকে বলছে যে দেখো এই যে ইয়েটা, তুমি যদি টাকাটা রাখতে চাও তাহলে তোমাকে 10% তুমি কি পাবে, সরল সুদের 10% হার আমাদের এখানে পাওয়া যায়, 10% সরল সুদের হার এখানে হয়, যেটা তোমাকে 10% হিসেবে রিটার্নটা দেবে। সেই টাকাটা রেখে দিল, অনেক টাইম পেরোলো, 1 বছর গেল, 2 বছর গেল, অনেক বছর পেরিয়ে গেল, ঠিক আছে। সে আবার ব্যাংকে গেল, ব্যাংকে গিয়ে সে মোট টাকা পাচ্ছে, মোট টাকা হিসেবে কি, মোট টাকা মানে হচ্ছে সে যে টাকাটা রেখেছিল এইটা, আর সে এটা এখন আমরা দেখবো না, অঙ্ক করব, সে কিছু টাকা এক্সট্রা পেলো সুদ হিসাবে, দুটো মিলে সে পেয়েছে কত, 1200 টাকা।
তাহলে আমাকে বের করতে হবে সে কত বছরের জন্য টাকাটা রেখেছে। এখানে অ্যান্সারটা দেওয়া আছে, এইদিকে ধ্যান না এখন দিলে হবে না। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এবার অঙ্কটা করি। এইটুকু মনে রাখতে হবে যে এই যে টাকাটা আছে না, এই টাকাটা সুদ আর আসল যোগ করে আছে। তা আমাকে সুদ আগেরটা কি ছিল, ডাইরেক্ট সুদটা দেওয়া ছিল, তাহলে সুদ হিসেবে আমরা এখানে করলে আমাদের কাজ হবে না। এই জিনিসটাকে এক পাশে রাখছি। দেখো তাহলে এখানে কি কি লিখবো, ধরি ওই টাকাটা সে টি বছরের জন্য ব্যাংকে রেখেছে, ধরি। আচ্ছা, কোশ্চেনে কিন্তু নাম দেওয়া ছিল না, নামটা আমি বোঝানোর জন্য, রাহুল যে নামটা আছে ওটা বোঝানোর জন্যই নিয়েছি। ধরি টাকাটা ব্যাংকে, টাকাটা হুম, আর এখানে আসল, এখানে আসল সমান কত টাকা রেখেছে, দেখো 800 টাকা রেখেছিল, তাহলে 800 টাকা। সুদ আসলে কত টাকা পাচ্ছে, তাহলে সুদ আসলে পাচ্ছে 1200 টাকা। এখান থেকে সুদ কি বের করতে পারবো একদম, তাহলে এই সুদ কত হবে, অবশ্যই সুদ আসলে যদি 1200 টাকা, 1200 সুদ আসলে যদি 1200 টাকা হয়, তাহলে সুদ হবে এই 1200 থেকে আসলটা বাদ দিয়ে, তাহলে সুদ সমান 1200 - 800। কেন করলাম, কারণ দেখো এর মধ্যে সুদ আর আসল দুটোই ঢুকে আছে, এখান থেকে আসলটা আমি বাদ দিয়ে দিলাম শুধু সুদ বের করার জন্য, তাহলে বিয়োগ করে পেলাম কত, 400 টাকা। আর সরল সুদের হার কত, সরল সুদের হার সমান 10%, এই যে ব্যাংকারটা বলেছিল। তাহলে আমি সোজাসুজি আহ সমীকরণ বানিয়ে এর মান বের করতে পারি। হ্যাঁ দাদা, খুবই সোজাভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারি। তাহলে আমরা কি করব, এইখানে আমরা লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে i ইকুয়াল টু পি আর টি, i ইকুয়াল টু পি আর টি বাই 100। সবার মান বসাও। i কত, i মানে সুদ, সুদ হচ্ছে 400 টাকা, তাহলে 400। আচ্ছা দেখো আমি কার মান বের করছি, আমি এখানে টি এর মান বের করছি তাই না, তাহলে কি করছি, এই জিনিসটাকে আগে লিখছি, এটাকে পরে লিখবো, আগের অঙ্কটাতে যেভাবে বলছিলাম। তাহলে এই জিনিসটা আগে লিখছি। পি মানে কত, পি মানে আসল, আসল হচ্ছে এখানে কত টাকা, 800 টাকা, গণিত আর কত, সরল সুদের হার হচ্ছে 10%, গণিত টি, টি জানি না, টি কে টি ধরলাম পুরোটা বাই 100 সমান সুদ কত, সুদ হচ্ছে 400 টাকা। ব্যাস, এখান থেকে আমাকে কার মান বের করতে হবে, এখান থেকে টি এর মান বের করতে হবে। তো শূন্য 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 আর শূন্য কেটে দিলাম, পরে কি আছে, বা দেখো 8 পরে আছে আর 10 পরে আছে, এই দুটো আগে লিখি। 8 গণিত 10 গণিত টি সমান 400, বা
এই সংখ্যাটা এই পাশে গুণ হচ্ছে, ওই পাশে ভাগ হবে, ওই পাশে গেলে ভাগ করব। লিখবো কি, পড়ে আছে এখানে টি, কারণ এই দুটো সংখ্যাকে তো ওইদিকে পাঠিয়ে দিয়েছি। তো ওই পাশে যাবে 400 ভাজিত 8 গুণিত 10। তো নিচে শূন্য, নিচের শূন্যের উপরে একটা শূন্য কেটে গেল। 8 কে 8 দিয়ে ভাগ করলাম, উপরে 5 8 40। তাহলে টি সমান কত বেরোলো, বা টি সমান 5/1, উপরে 5 আর নিচে 1, যেটাকে আমি লিখতে পারি 5। তাহলে অ্যান্সার কি, 5 বছর। তাহলে অ্যান্সার কি লিখবো, যে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। টাকাটা টাকাটা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। বেশ, তো অঙ্কটা এখানেই হলো শেষ। আশা করি যে অঙ্কটা বোঝাতে পেরেছি। তো এই পর্যন্তই, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার পরের ভিডিও 13 দাগের অঙ্ক থেকে শুরু করব। দেখো, এবার বাকি যে অঙ্কগুলো আছে এখানে আমি সব ছবি থেকে বোঝানোর চেষ্টা করেছি, যে 13 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক যা যা আছে এগুলো সব ছবি থেকে বোঝানোর চেষ্টা করেছি। এগুলো সামনের ভিডিওতে কথা হবে, এগুলো কোশ্চেন নিয়ে। আজকে এইটুকুই।